গল্পটি শুরু হয় 2013 সালে, যখন সৌরভ চন্দ্রকর এবং রবি উপাল দুবাইয়ের বিলাসবহুল জগৎ থেকে দূরে ছত্তিশগড়ের ভিলাইতে থাকতেন। সৌরভ চন্দ্রকর একটি জুসের দোকান চালাতেন, আর রবি উপল টায়ারে কাজ করতেন। তারা দুজনেই সারাদিন কঠোর পরিশ্রম করত এবং যা কিছু টাকা আয় করত তার কিছুটা সঞ্চয় করত এবং পুরো টাকাটাই তাদের পরিবারের জন্য ব্যয় করত। এটি পাঠাতে ব্যবহৃত হতো, কিন্তু তারপর একদিন তারা বাজির ধাক্কা খায় এবং জুয়ায় তাদের টাকা খরচ করতে শুরু করে। সৌরভ চন্দ্রকরের কথা বলতে গেলে, তিনি বাজি ধরে 10 রুপি থেকে 15 রুপি 0,000 হেরেছিলেন এবং রবি উৎপলের ক্ষেত্রেও একই রকম ঘটনা ঘটেছিল। বিশাল ক্ষতির সম্মুখীন হওয়ার পর এই দুজনেই খুব ভালো করেই বুঝতে পেরেছিলেন যে বাজির এই জগতে জুয়া খেলা একটি বড় ভুল। যে খেলা খেলে সে নয়, যে খেলোয়াড়দের খেলতে বাধ্য করে সে অর্থ উপার্জন করে, এবং সেই কারণেই তারা দুজনেই তাদের দোকান তালাবদ্ধ করে এবং বুকি হতে বেরিয়ে পড়ে। কিন্তু এখানে সমস্যা ছিল, যেহেতু ভারতে ব্যাটিং অবৈধ, তাই তার খেলা যেকোনো সময় শেষ হয়ে যেতে পারে। সৌরভ এবং রবি এর সমাধান খুঁজে বের করে দুবাইতে পৌঁছায়, যেখানে ব্যাটিংয়ের উপর কোনো নিষেধাজ্ঞা নেই এবং যেখানে তারা বিশ্বস্তরে বসে ব্যাট করতে পারে। কিন্তু সে তার ব্যাটিং নেটওয়ার্ক চালাতে পারত। তারা দুজনেই তাদের দুষ্ট মন ব্যবহার করে 2016-17 সালে তাদের মহাদেব বুক অ্যাপ চালু করে। বন্ধুরা, প্রথমবার এই অ্যাপটির নাম শুনে যে কেউ ভাববে যে এটি সম্ভবত একটি ধর্মীয় অ্যাপ, কিন্তু সত্যটি এর থেকে সম্পূর্ণ ভিন্ন ছিল। আসলে এটি একটি ব্যাটিং প্ল্যাটফর্ম, যেখানে মানুষ মাত্র 500 টাকা থেকে ব্যাটিং শুরু করতে পারবে। এই অ্যাপে মানুষ বিভিন্ন জুয়া খেলতে পারে এবং ক্রিকেট, ফুটবল ইত্যাদি বিভিন্ন খেলার উপরও বাজি ধরতে পারে। কিছু প্রতিবেদনে আরও বলা হয়েছে যে মহাদেব বুক অ্যাপে ভারতসহ বিশ্বের প্রধান দেশগুলির নির্বাচনের ফলাফলের উপরও বাজি ধরা হয়। এখন তারা দুজনেই খুব বেশি শিক্ষিত ছিল না, কিন্তু তাদের মস্তিষ্ক কম্পিউটারের চেয়েও দ্রুত কাজ করত। তিনি তার অ্যাপের অ্যালগোরিদম এমনভাবে সেট করেছিলেন যে যখনই কোনো নতুন ব্যবহারকারী 500 রুপি বিনিয়োগ করে বাজি ধরা শুরু করতেন, তখনই তিনি শুরুতে 1 রুপি থেকে 2000 রুপি পর্যন্ত লাভ করতেন। এর ফলে মানুষের লোভ সপ্তম আকাশে পৌঁছে যায় এবং তা 500-1000-এর উপরে উঠে যায়। তারা বড় অঙ্কের বাজি ধরতে শুরু করে এবং এই সময় ব্যবহারকারী তার সমস্ত টাকা হারিয়ে ফেলে এবং সমস্ত টাকা দুবাইতে বসে সৌরভ চন্দ্রকর এবং রবি উৎপলের পকেটে চলে যায়। এইভাবে তারা দুজনেই তাদের অ্যাপে লক্ষ লক্ষ ব্যবহারকারী যুক্ত করেছেন এবং 1000 কোটি টাকারও বেশি আয় করেছেন। এই অর্থের সাহায্যে তারা রেডি আনা এবং fairplay.com-এর মতো অন্যান্য বেটিং অ্যাপও অধিগ্রহণ করে। কিন্তু এই দুজনের লোভ এখানেই শেষ হয়নি। তিনি মহাদেব বেটিং অ্যাপের ফ্র্যাঞ্চাইজি বিতরণ শুরু করেন। হ্যাঁ বন্ধুরা, এখন পর্যন্ত তোমরা নিশ্চয়ই MBA চাইওয়ালা এবং ম্যাকডোনাল্ডস এর মতো কোম্পানির ফ্র্যাঞ্চাইজি ব্যবসার কথা শুনেছ। কিন্তু সৌরভ এবং রবি উৎপল এই ব্যবসায়িক মডেলটি বাস্তবায়ন করেছেন। এর জগতে চালু হয়েছে। এটা আমি নই, আমাদের দেশের অ্যাডভোকেট এই কথা বলছেন। তাদের মতে, মহাদেব বুক অ্যাপ 7030 লাভের অনুপাতে তাদের ফ্র্যাঞ্চাইজি বিক্রি করে। ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা এবং বাংলাদেশে অবস্থিত বুকিরা এই ফ্র্যাঞ্চাইজিগুলিতে নতুন ব্যবহারকারী যুক্ত করে এবং তাদের স্থানীয় এলাকায় প্রকাশ্যে বাজি ধরার অনুমতি দেয়। অন্য কথায়, তাই তারা দুজনেই ব্যাটিংয়ের নোংরা খেলা খেলার জন্য প্যান নিয়োগ করে এবং নিজেরাই সংযুক্ত আরব আমিরাতে বসে নিজেদের পকেট ভরছে। এই স্থানীয় বুকিদের পরিচালনার জন্য তিনি তার উপরে লোক নিয়োগ করেছিলেন এবং তাদের উপরে অনেক লোক বসেছিল। অর্থাৎ ব্যবস্থাটি এতটাই গভীর হয়ে গিয়েছিল যে কোনো বই ধরা পড়লেও পুলিশ এবং তদন্ত সংস্থাগুলি কখনো তাদের কাছে পৌঁছাতে পারবে না। এই সব শোনার পর আপনি নিশ্চয়ই ভাবছেন যে হাজার হাজার কোটি টাকার পেমেন্ট তাদের কাছে কিভাবে পৌঁছেছে। তো বন্ধুরা, এবার আসুন এই মহাদেব সিটিং অ্যাপের পেমেন্ট সিস্টেমটি বুঝতে পারি। এখানে যখনই এমন কিছু ঘটত তখনই এরকম কিছু ঘটত। যখন কোনো নতুন ব্যবহারকারী এই অ্যাপে তার আইডি তৈরি করতেন, তখন একটি হোয়াটসঅ্যাপ নম্বরের মাধ্যমে তাকে একটি ব্যাংক অ্যাকাউন্টের বিবরণ পাঠানো হতো। এখন ধরুন সেই ব্যবহারকারী সেই ব্যাংক অ্যাকাউন্টে 500 রুপি জমা করেন, তাহলে তার অ্যাপে 500 রুপি মূল্যের পয়েন্ট যোগ হবে, যার মাধ্যমে তিনি এখন অনলাইনে বেটিং করতে পারবেন। এখন খুব কম লোকই এই অ্যাপ থেকে অর্থ উপার্জন করে আয় করতে পেরেছিলেন, কিন্তু কেউ যদি টাকা তুলতে চাইত, তাহলে তাকে অন্য একটি হোয়াটসঅ্যাপ নম্বরের মাধ্যমে তথ্য দিতে হতো। এই সব শোনার পর আপনার নিশ্চয়ই মনে হচ্ছে যে যদি সমস্ত অর্থপ্রদান ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে করা হতো, তাহলে পুলিশ এবং তদন্ত সংস্থাগুলি কেন এই চক্রটিকে ফাঁস করল।